আজ বেশ বেলা করে ঘুম ভাঙলো সানাতের। আর মোরা ভেঙে উঠে বসতে চোখ গেল দেয়াল ঘড়ির দিকে। ঘড়ির কাঁটায় 9:30। সানাত ধরপড়ে উঠলো। এতক্ষণ অবধি সে পরে পরে ঘুমিয়েছে। তবে আচমকাই খেয়াল হলো অন্যান্য দিনের মতো আজ সে সোফাতে নয়, বেডে আবিষ্কার করেছে নিজেকে। কিন্তু এটা কি করে সম্ভব? এটা তো যার তার বেড নয়, এটা তো অন্তিম আহসানের বেড। সে কি করে এলো এই বেডে? কাল রাতে তো সে বাইকে উঠেছিল, অন্তিম বাইক চালাচ্ছিল, সে অন্তিমের পেছনে বসেছিল, কিন্তু এরপর তো কিছু মনে নেই। সানাতে ভাবনার মাঝেই ওহি 2 মগ কফি নিয়ে হাজির হয়ে বলল, কিরে সানাইত্তা, উঠে গেছিস? ওর এমন কথায় সানাত খেপে গিয়ে বলল, সকাল হতে না হতে তোর বাদরামি শুরু হয়ে গেছে তাই না, ফাজিল মেয়ে। সানাতের কথায় ওহি দাঁত কেলে হাসলো। তারপর বলল, আহা খেপো কেন সানাত বেবি, কুল থাকো। কালকে রাতে তোমরা যে সিনেমা দেখিয়েছো তাতে আমি পুরাই শক। সানাত ওহির কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, মানে কিসের সিনেমা? একদম ঢং করবি না ফাজিল মেয়ে। যখন আমি বলেছিলাম একটু সময় দে সম্পর্কটাকে, সব ঠিক হয়ে যাবে, ভাইয়া আর তোর সম্পর্কটা ঠিক আস্তে আস্তে স্বাভাবিক হবে, তখন তো খুব বলেছিলি না কখনই হবে না, মিথ্যা আশা দিস না, তোর ভাই আমার সহ্য করতে পারে না, ইত্যাদি ব্লা ব্লা আরো কত কি। অথচ কাল রাতে জ্বরে ধরে বাইকে করে এসে আবার আমার ভাইয়ের কোলে চড়ে ঘরে ঢুকেছিস ফাজিল। সানাত যেন আকাশ থেকে পড়লো। আচমকা চিল্লে উঠে বলল, কি বলছিস তুই? কোলে চড়ে মানে? হ্যাঁ কোলে চড়ে। আমি তো কালকে রাতে তোর টেনশনে মরে যায় যে অবস্থা। তারপরে বারান্দা থেকে যখন তোদের রঙ্গলীলা দেখি আমি পুরা মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমার চোখ আমার সাথে বেইমানি করতেছে। কিন্তু না, বেইমানি তো তুই করছিস। তাহলে এতদূর টেম্পো চালিয়ে গেলি, অথচ আমি কিছু টের পেলাম না। আমি জানতাম তোদের মধ্যে দ্বন্দ্বটা কেটে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি এটা আশা করিনি। তোরা তো আমার থেকেও এক কাঠি উপরে রে। থামবি তুই? ছি ছি, কাল রাতে এসব হয়ে গেছে আল্লাহ, এখন আবার ছি ছি করে। শুধু কি কোলে নিয়েছে, বাকি কথা শুনলে তো তুই হার্ট ফেল করবি। সানা ঢোক গেলে বলল, মানে আর কি হয়েছে? ওই মনে মনে নিজের বানানো জম্পেশ বুদ্ধিটা সাজিয়ে মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। তারপর খুব সিরিয়াস হওয়ার ভান করে বলল, আসলে সানাত একটা ঘটনা ঘটে গেছে, তুই প্লিজ হাইপার হোস না। কি ঘটেছে? উত্তেজিত হয়ে বলল সানাত। আমার বলতে শরম লাগতেছে দোস্ত। কিসব বলছিস তুই? প্লিজ বল ওহি। আমি বলতে পারবো না, তুই একবার নিজের শরীরের দিকে তাকা। সানাত তৎক্ষণাৎ নিজের শরীরের দিকে তাকালো। তারপর বলে উঠলো, এ কি, আমার গায়ে সালোয়ার কামিজ কি করে এলো? আমি তো কাল শাড়ি পরাচ্ছিলাম, বৃষ্টিতে তো ভিজে গেছিল, শাড়ি তাই চেঞ্জ করেছে। কে করেছে? তুই? না। না মানে? তুই করিসনি তো কে করেছে? ফাজলামি করিস আমার সাথে? ফাজলামি কেন করব আমি তোর সাথে? সত্যি বলছি আমি করাইনি। আমি কি করে করাবো? আমার গায়ে অত শক্তি আছে নাকি যে তোর মতো মোটি মেয়েকে টানবো? সানাত ভয়ের তো কণ্ঠে বলল, তাহলে কে করেছে? ভাইয়ে মানে? ভাইয়ে করেছে? সানাত লাফিয়ে উঠল। তারপর চিৎকার দিয়ে উঠে বলল, কি? সানাতের হাল দেখে ওর পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু অনেক কষ্টে হাসি চেপে রেখে বলল, তুই প্লিজ শান্ত হ সানাত। আর তাতে কি হয়েছে? যদি ভাইয়া তোর কাপড় চেঞ্জ করেছে? এসব তুই কি বলছিস ওহি? ঠিকই তো বলছি, ভাইয়াই তো, অন্য কেউ তো আর না। দেখ সানাত, তুই ভুলে যাস না, আমার ভাই এখন তোর হাজবেন্ড, বিয়ে হয়েছে তোদের, তাই ভাইয়ার সম্পূর্ণ অধিকার আছে তোর উপর। থাম তুই ওহি, এসব তুই কি বলছিস? তুই তো এমন নোস, সানাতের অবস্থা এমন যে সে এখনই কেঁদে ফেলবে। ওই কিছু বলবে তার আগে সানাত সত্যি সত্যি কেঁদে ফেললো। সঙ্গে সঙ্গে ওই ঘর কাঁপিয়ে হেসে উঠল। ওই হঠাৎ হাসি দেখে সানাত কান্না থামিয়ে বোকার মতো তাকিয়ে রইল। ওই হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হাসতে হাসতেই বলল, সানাত তুই মানেই পুরো বিনোদন, আল্লাহ আমার বাঁচাও, বলে আবারও হাসতে লাগলো। আর এদিকে সানাত খেপে গিয়ে বলে উঠলো, তার মানে তুই এতক্ষণ ধরে আমাকে? বাকিটুকু বলার আগে সানাত ওহির দিকে বালিশ ছুঁড়তে লাগলো। ওহি বলতে লাগলো, থাম সানাত, ভুল হয়ে গেছে, প্লিজ এবার মতো ছেড়ে দে। চুপ কর শয়তান, তোকে আজ আমি মজা দেখেই ছাড়বো, কুত্তা, অসভ্য, বলে আরো একটা বালিশ ছুড়লো। তবে এবারে বালিশটা ভুলবশত ওহির উপর না পড়ে পড়লো অন্য কারোর উপর। অন্তিম সবেমাত্র ঘরে পা রেখেছিল, তবে আচমকায় মুখের উপর বালিশ পড়ে সে হতভম্ব। তার থেকে বেশি হতভম্ব যখন সে দেখেছে বালিশ ছুঁড়ে মারা ব্যক্তিটি আর কেউ নয়, বরং সানাত। এদিকে সানাত ভয়ে জমে আছে। এই মুহূর্তে তার একটা প্রবাদ খুব মনে পড়ছে, আর সেটা হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অন্তিম গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এসব এসব বালিশ ছোড়াছুড়ি আর কিসব গালাগাল শুরু করছিস তোরা? ভাইয়া আমি কি করলাম? সানাতই তো। সঙ্গে সঙ্গে সানাত চোখ গরম করে তাকালো। ওই আমতামতা করে বলল, ভাইয়া আমি এখন আসি, বলেই কেটে পড়লো ওহি। আর এদিকে সানাত লজ্জায় কোথায় পালাবে খুঁজতে খুঁজতে আচমকায় দৌড় লাগালো ওয়াশরুমে। তবে এখানেই বাজলো আরেক বিপত্তি। ওয়াশরুমে দৌড় দিতে গিয়ে ধুম করে
বাড়ি খেলো দেয়ালের সাথে। সঙ্গে সঙ্গে কপাল চেপে ককিয়ে উঠল সানাত। পুরো ঘটনায় অন্তিম কিংকর্তব্য বিমূঢ়। এই মেয়ের এমন অদ্ভুত আচরণ দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। কোনো মতে নিজেকে সামলে ছুটে গেল সানাতের কাছে। সানাতকে ধরে নিয়ে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। তারপর রেগে গিয়ে বলতে লাগলো, তুমি কি পাগল নাকি মাথার তার ছেঁড়া? আমাকে দেখে ওভাবে পালাচ্ছিলে কেন? আমি বাঘ না ভাল্লুক? আজব। সানাত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। বিছানার এক কোণে বসে সানাতের কপালে বরফ ছুঁয়ে দিচ্ছে ওহি। পাশেই দাঁড়িয়ে আছে অন্তিম। সানাত কোনো কথা বলছে না। অন্তিম বলে উঠল, ওহি, তোর বান্ধবীর যে মাথায় সমস্যা সেটা আগে বলবি না? ডাক্তার দেখাতে হবে মাথার। হ্যাঁ ভাইয়া, পুরো মাথাতেই সমস্যা ওর। দেখলে না একটু আগে আমার উপর কিভাবে আক্রমণ করেছিল আর কিসব গালাগাল। ছি ছি। সানাত খেপে গিয়ে বলল, একদম ফালতু কথা বলবি না ওহি। আমি এমনি এমনি তোকে মারছিলাম তখন। তুই কি বলেছিস মনে নাই? কি এমন বলেছিলাম আমি যে তুই আমাকে ওভাবে নির্দয়ের মতো মারবি? আমি শুধু বলেছিলাম যে কাল রাতে ভাইয়া তো ওহির বাচ্চা ওমাগো পাগল খেপছে বলে দৌড় লাগালো ওহি। আর তার পেছন পেছন খাট থেকে লাফ দিয়ে নেমে দৌড় লাগালো সানাতো। আর এদিকে অন্তিম অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে আজকের এই একটার পর একটা অদ্ভুত কাণ্ড কারখানা দেখে। তার মাথার উপর দিয়ে গেছে সব। সে মনে মনে ভাবছে, এই মেয়ে না একটু আগেও ব্যথায় কাতরাচ্ছিল, আর এখন কিনা এভাবে দৌড়াচ্ছে। এই মেয়েকে দেখে কে বলবে এই মেয়ে এত শান্ত শিষ্ট, অথচ এর মধ্যে তো চঞ্চলতা শেষ নেই। যত দিন যাচ্ছে এই মেয়ের নতুন নতুন রূপের সাথে পরিচিত হচ্ছে অন্তিম। কেটে গেছে 3 মাসেরও বেশি সময়। এই 3 মাসে মোটামুটি অনেক কিছুই বদলেছে। এই যেমন সানাত আর অন্তিমের সম্পর্ক এখন আর আগের মতো নেই। যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে তাদের। দুজনে এখন জীবনে একটা স্বাভাবিক ছন্দে ফিরেছে। এই 1 মাস হলো সানাত পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারে চাকরি নিয়েছে। অন্তিমের গতকাল বিশ্ববিদ্যালয়ে চাকরি পরীক্ষার ফলাফল দিয়েছে। সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে সুযোগ পেয়েছে। তবে কোন বিশ্ববিদ্যালয় তা সে এখন অবধি জানায়নি, শুধু বলেছে ওটা সারপ্রাইজ। এদিকে ওহিও আজকাল প্রেমে ব্যস্ত। এই মাস 2 হবে সে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। আজকে সে বাচ্চাটি ফেলে তার প্রেমিক মানুষটির সাথে একান্তে কিছু সময় কাটাতে বেরিয়েছে। আর এদিকে সানাতকে রেখে গেছে পাহারাদার হিসেবে, যেন কোনো কিছু হলে সে সামলে নেয়। অন্তিম আজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। মূলত অপেক্ষা করছে সানাত আর ওহির জন্য। তবে এখনো দেখা মেলেনি একজনেরও। অন্তিম হাত ঘড়িতে সময়টা দেখে নিল। 3:50 বাজে। টানা 8 ঘন্টা ধরে অপেক্ষা করছে, অথচ সানাত ওহির কারোরই কোনো পাত্তা নেই। অন্তিম বেশ বিরক্ত হয়ে জানালার বাইরে দৃষ্টি ফেলতে দেখতে পেল সানাত আসছে। পর মুহূর্তে চোখ গেল সানাতের পাশে হেঁটে আসা ছেলেটির দিকে। বেশ হেসে হেসে কথা বলছে সানাতের সাথে। সানাতও হাসছে আর হাত নেড়ে নাড়ে কিছু বলছে। অন্তিমের আচমকা চোয়াল শক্ত হয়ে এলো। সে ভেবেই পাচ্ছে না এই ছেলেটার সাথে এত হেসে কথা বলার কি আছে। অসহ্য। অন্তিম পকেট থেকে ফোন বের করে কল করলো সানাতের নাম্বারে। তারপর ফোন কানের কাছে ধরে গাড়ি থেকে সানাতের দিকে তাকালো। হঠাৎ কথার মাঝে ফোন বেজে উঠতে সামান্য বিব্রত হলো সানাত। তারপর ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো অন্তিমের কল। সানাত রিসিভ করতে উপাস থেকে গম্ভীর গলায় অন্তিম বলল, হ্যালো সানাত, তুমি এখন কোথায়? সানাত যেন ধাক্কা খেলো। হঠাৎ উনি কোথায় আছি এই কথা জিজ্ঞেস করছে কেন? ওহির কথা কি জেনে গেল নাকি? সানাত অন্যা দিয়ে কপালে ঘাম মুছে বলল, আহ, আপনি হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? এটা আমার উত্তর নয়। যেটা জানতে চেয়েছি সেটা বল। আমি আর কোথায় থাকবো? ভার্সিটিতে আছি। ভার্সিটির কোথায় আছো? সানাত ঢোক গেল। তারপর বলল, আপনি এসব কেন জানতে চাইছেন? আগে বলো। আমি ভার্সিটির ক্যান্টিনে আছি। ও আচ্ছা জি। ওই ছেলেটার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? অন্তিমের কথা শোনা মাত্র সানাতে বিষম উঠে গেল। এদিকে তার পাশে দাঁড়ানো আলবি কিছুই বুঝে উঠতে পারছে না। সে অবেলার মতো সানাতের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে পিঠে হাত রাখলো। এই দৃশ্য দেখা মাত্রই গাড়িতে বসে থাকা অন্তিম তেলে বেগুনে জ্বলে উঠলো। তার ইচ্ছে করছে এই মুহূর্তে ওই ছেলের হাত ভেঙে দিতে, আর তারপর সানাতের গালে দাবাং মার্কা একটা চর বসাতে। সানাত কাঁপা কাঁপা গলায় বলল, আপনি করে জানলেন? তোমার ডানে মেন রোডে তাকাও। সঙ্গে সঙ্গে সানাত তাকালো। তারপরে চোখে পড়ল অন্তিমের কালো গাড়িটি। অন্তিম বলল, দেখা হয়ে গেলে চুপচাপ এসে গাড়িতে এসে উঠো বলে ফোন কেটে দিল। কি হয়েছে সানাত? বলল আলবি। আমাকে যেতে হবে আলবি, চলো আমি এগিয়ে দিয়ে আসি। না না, তার প্রয়োজন নেই, আমি যেতে পারবো, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আরে আমিও এই রাস্তা দিয়ে যাব, চলো বলি হাঁটতে লাগলো আলবি। সানাতো আর কথা বাড়ালো না। গাড়ির কাছে পৌঁছাতে অন্তিম গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে সানাতের দিকে তাকালো। আলবি গাড়ির ভেতরে বসা ব্লু শার্ট পরা অন্তিমের দিকে তাকালো। অন্তিমের চোখে সানগ্লাস, তাই তার দৃষ্টি ঠিক বোঝা যাচ্ছে না। সানাত আলবির উদ্দেশ্যে বলল, তুমি এখন যাও আলবি। আলবি একবার অন্তিমের দিকে তাকিয়ে তারপর সানাতের দিকে তাকিয়ে বলল, ইনি কে সানাত? কার সাথে যাচ্ছ তুমি?
সানাত পড়ল এক বিপাকে। কি বলবে সে? কি করে বলবে অন্তিম তার স্বামী? আর অন্তিমই বা কেমন রিয়েক্ট করবে? সানাত একবার অন্তিমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কাজিন। অন্তিমের মাথায় যেন বাজ পড়ল এমন কথা শুনে। এদিকে আলবি হেসে বলল, ও তা তোমার ভাই কিন্তু খুব হ্যান্ডসাম সানাত, বলে সে চলে গেল। আর এদিকে অন্তিম গাড়ির স্টিয়ারিং এ হাত থেকে চোয়াল শক্ত করে আছে। সানাত উঠে বসতে অন্তিম সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি একা কেন? ওহি কোথায়? ওহির কথা মনে পড়তে সানাতের দম বের হওয়ার পালা। মনে মনে মিথ্যে কথাগুলো সাজিয়ে বলল, আসলে ওই রাহার বাসায় গেছে কিছু ইম্পর্টেন্ট নোটস তুলতে। আমিও যেতাম, কিন্তু পরে যাওয়া হয়ে ওঠেনি। ও তা ওই ছেলেটা কে ছিল? কোন ছেলে? অন্তিম এবার সানাতের চোখে চোখ রেখে বলল, যে ছেলেটার সাথে এতক্ষণ ধরে হেসে হেসে দাঁত বের করে হাত নাড়িয়ে নাড়িয়ে হাঁটতে হাঁটতে সুখের আলাপ করেছিলে, তার কথা জিজ্ঞাসা করছি। কে সে? সানাত অন্তিমের এমন ধরনের কথায় বেশ ভরকে গেল। তারপর বলল, ও আপনি আলবির কথা বলছেন? ও আলবি আমাদের ডিপার্টমেন্টেরই ছেলেটা, খুব মজার জানেন, আজও একটা ফানে। আমি তোমার থেকে ওর সুনাম শুনতে চাইনি, সো প্লিজ স্টপ। আপনি কি কোনো কারণে রেগে আছেন? না। আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামে। এসব কি বলছেন আপনি? আপনি নিশ্চয়ই রেগে আছেন, তাই এমন করে কথা বলছেন। কেন রেগে আছেন? আমি কি কিছু করেছি? বেয়াদব মেয়ে, আমি তোমার কাজিন হই। কোন জন্মের কাজিন আমি তোমার? ছানাদ এতক্ষণে বুঝতে পারলো আসল কাহিনী। সে বলল, না হলে আর কি বলতাম? কিছু বলতে হবে না, প্লিজ চুপ থাকো। আচ্ছা চুপ থাকবো, আগে বলুন আমরা কোথায় যাচ্ছি? টিএসসি। তাহলে কিন্তু আজকে আপনাকে ট্রিট দিতে হবে। আপনার জব হয়ে গেছে অথচ আপনি এখনো ট্রিট দেননি। চাকরি তো তোমারও হয়েছে, তুমিও তো ট্রিট দেন। বেশ চলুন, আজ আমিও আপনাকে ট্রিট দেব, আপনিও আমাকে ট্রিট দেবেন। একদম ইকুয়াল। কিছু তো যেতে যে আমি বিরক্ত সানাত অন্তিম দুজনেই। সানাত বিরক্ত হয়ে পাশে তাকাতেই তার আত্মার পানি শুকিয়ে গেল। তাদের গাড়ির পাশে ওহিহার তার প্রেমিক বাইকে বসে আছে। সানাতের ঘাম ছুটে গেছে। এখন যদি একবার অন্তিম দেখে ফেলে তাহলে আজ দফা রফা হয়ে যাবে। সানাত তড়িঘড়ি করে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। অন্তিম ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, গ্লাস উঠিয়ে দিলে কেন? আমার গরম লাগছে, এসি অন করুন। তোমার আজ হঠাৎ গরম লাগছে? অন্যান্য দিন তো আমার সাথে বিতর্ক করে জানালা খোলা রাখো, আর আজ নিজেই বলছো এসি অন করতে। স্ট্যান্স, কি আজব। আজ আমার গরম লাগছে তাই বলেছি, তাতে এমন করার কি আছে? না কিছু না, আমার একটু অদ্ভুত লেগেছিল তাই আর কি। বর্তমানে এখন তারা আছে টিএসসির সামনে। সানাত বসে মন ভরে পুচকা খাচ্ছে, আর এদিকে অন্তিম নাক কুচকে তাকিয়ে আছে। তারপর বলে উঠলো, ওয়াক সানাত, এসব আনহেলদি খাবার কি করে এত মজা করে খাও তুমি? হেজিটেড ফিল করো না? আমার তো দেখি কেমন যেন লাগছে। এত আয়েশ করে খাওয়ার মাঝে বিঘ্ন ঘটায়। সানাত বেশ বিরক্ত। সে বিরক্ত নিয়ে বলল, না আমার কোনো হেজিটেট ফিল হয় না। আপনাদের মতো বড় লোকদের কাছে হেজিটেট হবে। সানাত বিষয়টা বড় লোক বা গরিবের নয়, বিষয়টা হেলথের। তুমি এই নিয়ে 3 প্লেট খাচ্ছ, এবার প্লিজ স্টপ করো, নাহলে সত্যি প্রবলেম হবে। সানাত শেষ ফুচকাটা খেয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, চলুন একবার নেক্সট ট্রিটটা দেবেন। বলে অন্তিমের হাত ধরে টেনে নিয়ে দাঁড় করালো আইসক্রিমের গাড়ির সামনে। তারপর বলল, এবার আইসক্রিম খাবো। এবার কিন্তু আপনিও খাবেন আমার সাথে। মোটেও না, তুমি খাচ্ছ খাও, আমাকে এসবে টানবে না। আর এমনি তো আই ডোন্ট লাইক আইসক্রিম। কি? আপনি আদৌ মানুষ? মানে তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি ভাল্লুক নাকি এলিয়েন? ভাল্লুক না, তবে আপনি ভিন্ন গ্রহে মানুষ নিশ্চিত। না হলে আইসক্রিম আবার কারো ভালো লাগে না? আমি তো জন্ম শুনিনি। বয়স কত তোমার যে শুনবে? বাচ্চা মানুষ কি? আপনার আমাকে বাচ্চা মনে হয়? শুনুন, আমার বয়স 22 বছর, বুঝলেন? আমি মোটেও বাচ্চা নই, আমাকে কিছু বোঝাতে আসবে না। তোমার থেকে গুনে গুনে 6 বছরে বড় আমি। সানাতার পাত্তা না দিয়ে দুটো আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিল। অন্তিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সানাতের আইসক্রিম খাওয়া দেখছে, তারপর একটু পর টিস্যু দিয়ে মুছিয়ে দিচ্ছে। এই যে অন্তিমের এই ছোট ছোট কেয়ারগুলো কতটা সুখ দেয় সানাতকে, তা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। আইসক্রিম খাওয়া শেষে সানাত বলল, এবার আমার ট্রিট দেওয়ার পালা। চলুন, কি খাওয়াবে শুনি? কোনো আনহেলদি খাবার কিন্তু না। আপনি চলুন তো। সানাত আর অন্তিম হাঁটছিল। আচমকাই অন্তিমের চোখ গেল পাশের ফুলের দোকানে। কি মনে করে যেন অন্তিম একটা গাছটা কিনে নিল। তারপর সানাতকে থামিয়ে বলল, সানাত তোমার হাতটা দাও তো। কেন? দাও। হাত বাড়িয়ে দিতে গাছটা হাতে খুব যত্নের সাথে পরিয়ে দিল। এদিকে সানাতে মনের খাঁচায় বন্দি সুপ্ত প্রজাপতিগুলো অনুভূতির তুমুল জোয়ারে উড়ে বেড়াচ্ছে। সানাত আর অন্তিম একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়াতে সানাত গিয়ে 2 কাপ চা নিয়ে এসে হাজির হয়ে বলল, নিন ধরুন। নাক ছিটকাবেন না,
একবার খেয়ে দেখুন, রাস্তার ধারে সস্তার মাটির ভাঁড়ের চায়ের স্বাদই আলাদা। অন্তিম হাজার দ্বিধা শর্ত জানাতে কথা ফেলতে পারলো না। সে চুমুক দিতেই দেখলো সত্যি অসাধারণ। জানাত চুমুক দিয়ে অন্তিমের দিকে এক নজর তাকিয়ে বলে উঠলো, তোমার সাথে টিয়েছি মাটির ভারে গরম চা তোমার সাথে হঠাৎ দেখায় থমকে গেছে শহরটা। সন্ধেবেলা অন্তিম নিজের রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। এরই মধ্যে সানাতের ফোনে বেশ কয়েকবার রিং বেজে উঠেছে। কেউ কল করছে, কিন্তু সানাত ঘরে নেই। সে ওহিয়ার অর্পিতা আঞ্জুমের সাথে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। আবার ফোন বেজে উঠলে অন্তিম সানাতকে ডাক দেয়, সানাত তোমার ফোন বাজছে, কিন্তু সানাতের কোনো পাত্তা নেই। অন্তিম বিরক্ত হয়ে নিজে ফোন রিসিভ করতে উঠলো। ফোন হাতে নিতেই দেখলো আলবি কল করেছে। মুহূর্তে অন্তিমের মেজাজটা বিগড়ে গেল। সে সোজা কেটে দিল, তারপর আবার নিজের কাজ করতে বসলো। কিছুক্ষণ পর, আপনি আমায় ডেকেছিলেন, বলল সানাত। অন্তিম ল্যাপটপে দৃষ্টি রেখে বলল, হুম। কেন ডেকেছিলেন? কল এসেছিল। কে ফোন করেছে? জানি না। দেখে না। সানাত ফোন হাতে নিয়ে কল লিস্ট দেখে বলল, আলবি কল করেছিল। খুব ভালো। এত রাতে একটা বাইরের ছেলে তোমাকে কল করছে, অসাধারণ বিষয়। এত রাত কোথায় হলো? মাত্র তো 8টা বাজে। অন্তিম ল্যাপটপটা বন্ধ করে বলল, হা হা, বাইরে ছেলের জন্য দিন আর রাত আছে নাকি? তুমি তো সবসময় ফ্রি। এসব কি বাজে কথা বলছেন আপনি? অন্তিম কিছু বলতে যাবে, তার আগে আবারও কল বেজে উঠল। অন্তিম সানাতের দিকে তাকিয়ে বলল, আবার কার ফোন? সানাত ধীর গলায় বলল, আলবি। অন্তিম চোখ শক্ত করে বলল, রিসিভ করে স্পিকারে দাও। সানাত রিসিভ করে স্পিকারে দিতে উপাস থেকে আলবি বলল, হ্যালো সানাত। সানাত একবার অন্তিমের দিকে তাকিয়ে তারপর বলল, হ্যাঁ বলো আলবি। তুমি কোথায় ছিলে সানাত? কতবার কল করেছি, শেষের বার কেটে দিলে। সানাত তৎক্ষণাৎ অন্তিমের দিকে তাকালো। তার বুঝতে বাকি নেই তার অনুপস্থিতিতে এই কাজ কার। উপাস থেকে আলবি বলে উঠল, আচ্ছা বাদ দাও, কি করছো? কিছু না, বসে আছে। তার মানে তুমি এখন ফ্রি? তুমি হঠাৎ এই সময় ফোন করেছো কেন সেটা বলো। খুব বোরিং ফিল করছিলাম, তাই ভাবলাম তোমার সাথে সময় কাটাই। অন্তিম চোখ মুখ শক্ত করে শুধু শুনছে। আসলে আলবি, আমি একটু ব্যস্ত আছি। কিন্তু তুমি তো এইমাত্র বললে তুমি বসে আছো। হ্যাঁ বসে আছি, কিন্তু হাতে অনেক কাজ নিয়ে বসে আছি। ও আচ্ছা, সমস্যা নেই, তুমি কাজ করতে করতে আমার সাথে কথা বলো। অন্তিম এবার মুহূর্তে সানাতের হাত থেকে থাবা মেরে ফোনটা নিয়ে বলল, সানাত ব্যস্ত আছে, আর তোমার টাইম পাস করতে হলে অন্য কোথাও গিয়ে করো, ওকে ডিস্টার্ব করবে না। বলেই কেটে দিল। তারপর সানাতের দিকে গরম দৃষ্টিতে তাকে চলে গেল। আর এদিকে সানাত ঠায় দাঁড়িয়ে ভাবতে লাগলো, এর আবার হলোটা কি? হঠাৎ ঘড়ির কাঁটায় রাত 12টা। অন্তিম বিরক্ত হয়ে পুরো ঘরমর পায়চারি করছে। তার বিরক্তির কারণ, সানাত এখনো রুমে আসেনি। পাশের রুম থেকে ওহিয়া সানাতের হাসাহাসি শব্দে রুমে টিকে থাকা মুশকিল। অন্তিম আর অপেক্ষা না করে পা বাড়ালো ওহির রুমে। এই ওহি, এত রাতে কি শুরু করেছিস? অন্তিমের ধমকে সানাত ওহি দুজনেরই হাসি থেমে গেল। তারপর ফিরে তাকালো অন্তিমের দিকে। ওই বলে উঠল, আমরা আবার কি শুরু করেছি? তোদের হাসাহাসির যন্ত্রণায় আমি আমার রুমে টিকতে পারছি না। আর সানাত, রাত 12টা বাজে, তুমি এখনো ওই সাথে ওর রুমে বসে আড্ডা দিচ্ছ কেন? ঘরে এসো, আমি আজকে ওই সাথে শুব। আপনি গিয়ে শুয়ে পড়ুন। হোয়াট? তুমি এখানে ঘুমাবে না মানে? হ্যাঁ, আজকে সানাত আমার সাথে ঘুমাবে। আমরা দুই বেষ্টু একসাথে শুব। তুমি যাও ভাইয়া। অসম্ভব। সানাত রুমে এসো। না, আমি আজকে ওই সাথে শুব। আপনি জানতো, জেদ করো না সানাত, চুপচাপ আমার সাথে চলো। না যাবে না ও। তুমি যাও। চুপ করো ওহি। সানাত, তোমার না মাথা ব্যথা করছিল? ওই সাথে থাকলো তোমার মাথা ব্যথা বক বক করে আরো বাড়িয়ে দেবে। তার চেয়ে বরং ঘরে চলো। আমার মাথা ব্যথা নিয়ে আপনার ভাবতে হবে না। আমি এখানে আজকে ঘুমাবো। সানাত এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তুমি করছো ভাইয়া। দাঁড়াও, আব্বু আম্মুকে ডাকছি, তারপর বলছি। ওই একদম না। আম্মু, আচ্ছা আমি যাচ্ছি। বলে অন্তিম রাগে গজগজ করতে করতে চলে গেল। এদিকে ওহিয়ার সানাত হেসে লুটোপুটি খাচ্ছে। অন্তিম ঘরে এসে শব্দ করে দরজা বন্ধ করলো। বোঝানোর চেষ্টা করলো যে সে রেগে আছে। এই মুহূর্তে তার সানাতকে কষে দুটো থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে। বেয়াদব মেয়ে, যার দেখে ওই সাথে থেকে গেল। আর সব থেকে বেশি রাগ তো এখনো অন্তিমের নিজের বোনের উপর হচ্ছে। এটা বোন না শত্রু, এই দুই বান্ধবীর গলায় গলায় ভাব অন্তিমও দেখে ছাড়বে। আজকে রাতে তো সে কিছুতে ওদের একসাথে থাকতে দেবে না। তাই কিছু একটা ভাবতে লাগলো। কিছু ভাবতে সে আবার ছুটে গেল ওহির রুমে। দরজায় নক করতেই দরজা খুলল সানাত। এ কি, আপনি আবার? হ্যাঁ, একটু দরকার ছিল। কি দরকার? আমার এয়ারপডস খুঁজে পাচ্ছি না। আপনার ড্রয়ারেই তো রাখা আছে। দেখছি নেই। তাহলে বালিশের নিচে দেখুন, ওখানেও নেই। তাহলে আমি জানি না। সানাত, একটু খুঁজে দিয়ে যাও না প্লিজ, আমার খুব প্রয়োজন। না না, সানাত পারবে না। তোমারটা তুমি খুঁজে নাও ভাইয়া। সানাত আমার সাথে ব্যস্ত। অন্তিম খেপে গিয়ে বল, একদম চুপ থাক ফাজিল, যত সব উটকো ঝামেলা। কি? আমি উটকো ঝামেলা? অন্তিম ওহির কথায় পাত্তা না দিয়ে সানাতে হাত ধরে নিয়ে বেরিয়ে গেল। এদিকে ওহি ভাইয়ের এই
পজিটিভ লুক দেখে মিটিমিটি হাসছে। ছানার ড্রয়ার খুলতে দেখলো এয়ারপডস ভিতরে। সে বের করে নিয়ে অন্তিমের হাতে দিয়ে বলল, এই যে আপনার এয়ারপডস। আমি তো ঠিকই পেয়ে গেলাম, আপনি খুঁজেছেন ঠিক মতো। অন্তিম এয়ারপডসটা খাটের উপর রেখে দরজা লক করে দিল। একি, আপনি দরজা লাগালেন কেন? আমি যাবো তো। ওই রুমে আর তোমার যাওয়া হচ্ছে না। চুপচাপ নিজের রুমে শুয়ে পড়ো। ওর সাথে ঘুমালে সারা রাত আর ঘুম হবে না। তোমার মাথায় শয়তানি বুদ্ধি ভরে দেবে। আমি তোমার ভালোর জন্যই বলছি। ছানা রেগে বলে উঠল, আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আমাকে মিথ্যে বলে নিয়ে এসেছেন। হ্যাঁ, নিয়ে এসেছি, বেশ করেছি। ওর রুমে তোমার কি? হ্যাঁ, সারাদিন তো একসাথেই থাকো, তারপর রাতের বেলা কিসের এত গল্প? যত গল্প আছে পেটের মধ্যে জমিয়ে রাখো। সকালবেলা উঠে ওকে বলো, এখন ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। তারপর ওহির উদ্দেশ্যে জোরে বলল অন্তিম, গুড নাইট ওহে। তারপর হেসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সানাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও রাগে গজগজ করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এই 3 মাসে সানাতের বিছানাও পরিবর্তন হয়েছে। সে আর অন্তিম একই খাটে শোয়, তবে তাদের মাঝে ব্যারিকেড হিসেবে কাজ করে একটা কোলবালিশ। দুজনই দুই পাশে মুখ ঘুরে শুয়ে আছে। অন্তিম একবার মাথা ঘুরে দেখলো সানাত উল্টো দিকে ঘুরে ফোন টিপছে। অন্তিম নিজের ফোনটা বের করে সানাতকে মেসেঞ্জার টেক্সট করলো। সানাত সানাত সিন করলো। তারপর সে লিখে পাঠালো, কি ব্যাপার, আপনি পাশে শুয়ে মেসেজ দিচ্ছেন কেন? এসবের মানে কি? মানে কিছুই না। কিন্তু তুমি এখনো অনলাইনে কেন? তাতে আপনার কি? আমার কি মানে? অনলাইনে কি করছো তুমি? চ্যাটিং করছি কার সাথে? আমার প্রেমিকের সাথে। এটা পাঠিয়ে সানাত মিটিমিটি হাসছে। তবে আচমকায় অন্তিম তাকে টান দিয়ে সোজা করে শুয়ে সানাতের উপর ভর দিয়ে সানাতের এক হাত বিছানার সাথে চেপে ধরল। সানাত মুহূর্তে ঘাবড়ে গেল। রাস্তার ল্যাম্প পোস্টের সোডিয়াম হলুদাভ আলো জানালা দিয়ে আসায় রুমে প্রায় মোটামুটি সবকিছু স্পষ্ট। কৃত্রিম আলোতে অন্তিমের অবয়বটা স্পষ্ট নিজের মুখের খুব কাছে দেখতে পেল সানাত। অন্তিমের নাকটা তার নাকের ছুঁই দূরত্বে আছে। এই প্রথম এতটা কাছে তারা। সানাতের ভেতরে এক অদ্ভুত অনুভূতির আন্দোলন করছে। অন্তিম চোয়াল শক্ত করে বলল, কি বললি তুই? প্রেমিকের সাথে কথা বলছিস? ওই আলবির সাথে কথা বলছিস তুই? তোকে আর তোর প্রেমিককে পুঁতে ফেলবো। সানাত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অন্তিম তার সাথে তুই তুকারি করছে। তারপর ব্যথাতুর গলায় বলল, আমার লাগছে, লাগুক। ওই আলবির সাথে যদি তোকে আর দেখেছি খুন করে ফেলবো। বলে অন্তিম এই প্রথমবার সব থেকে অদ্ভুত কাজটা করে ফেললো। আচমকায় সে সানাতে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। কতক্ষণ এভাবে আঁকড়ে রাখলো তার খেয়াল নেই। তারপর একটা সময় পর ছেড়ে দিয়ে টি শার্টের হাতা দিয়ে ঠোঁট মুছে উপাস ঘুরে শুয়ে পড়ল। এদিকে পুরো ঘটনায় সানাত কিং কর্তব্য বিমূঢ়। সে একবার অনুভূতি শূন্য চোখে অন্তিমের দিকে তাকালো। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, কি হয়েছে অন্তিমের? আজ সকাল থেকে একবারও অন্তিমের সামনে পড়েনি সানাত। কাল রাতের ঘটনার পর থেকে লজ্জায় বেশ সাবধানে এড়িয়ে চলছে সে অন্তিমকে। আজ অন্তিমের ভার্সিটিতে চাকরির প্রথম দিন। তার যাওয়ার সময়ও সানাত ইচ্ছে করে সামনে আসেনি। আর এর মধ্যে ওই সকাল থেকে তার দিকে বাজ পাখির নজরে তাকিয়ে আছে। সানাত ওইকে নিয়ে খুব ভয়ে আছে। এই মেয়ে যদি একবার গতকাল রাতের ঘটনা খুনাক্ষরও আজ করতে পারে, তাহলে আর সমাজে মুখ দেখাতে হবে না। ভার্সিটিতে ক্লাসে অলস হয়ে বসে আছে সানাত। এই মুহূর্তে ক্লাসে কোনো টিচার নেই। শুনেছে তাদের লেকচারার স্যার নাকি অসুস্থ, তাই কিছুদিন ছুটিতে আসে। তাই আজকে ক্লাসটা বোধহয় হবে না। এদিকে এই খবর শুনে আকাশে বাতাসে উঠছে ওই। সে এই চান্সে একটু প্রেম কথন আদান প্রদান করবে তার প্রেমিক মানুষটার সাথে। এদিকে ওহির কাণ্ড থেকে সানাত মহা বিরক্ত। সে ভেবেই পায় না প্রেমে পড়লে এত নাচার কি আছে। কই, সেও তো প্রেমে পড়ছে, গভীরভাবে প্রেমে পড়ছে, কিন্তু সে তো এই মেয়ের মতো লাফায়নি। এই মেয়ে বড্ড আজব। আজ সানাতটা বসেছে একদম পেছনের দিকে, আর তার পাশের সারিতে তার বরাবর বসেছে আলবি। একটু পরপরই তার দিকে তাকাচ্ছে, আর এটা সেটা বলছে সানাতকে। সানাতের প্রতিও বেশ বিরক্ত। তাই এই একরাশ বিরক্তির মাঝে হঠাৎ তাদের ডিপার্টমেন্টের একজন প্রফেসর স্যার এসে উপস্থিত হলেন। তৎক্ষণাৎ সকালে উঠে দাঁড়ালো। ওই তখনও চ্যাটিং করতে ব্যস্ত। সানাত কনই দিয়ে ধাক্কা দিয়ে বলল, এই ফাজিল, পরে চ্যাটিং করিস, প্রফেসর স্যার এসেছে, এখন ফোন রাখ। ওই বিরক্ত হয়ে বিড়বিড় করে মধ্যবয়স্ক লোকটিকে কিছু গালাগাল দিয়ে ফোন ব্যাগে রেখে দিল। সকালের উদ্দেশ্যে প্রফেসর ডক্টর AM আসাদুজ্জামান বলে উঠলেন, তোমরা সকলেই জানো তোমাদের লেকচারার তন্ময় স্যার বেশ কিছুদিন ধরে একটু শারীরিক জটিলতায় ভুগছেন। তাই উনি কিছুদিন ছুটিতে আছেন। তাই ওনার পরিবর্তে আজ থেকে একজন নতুন লেকচারার স্যার তোমাদের এই ক্লাসটা নেবেন কিছুদিন। সানাতের বিন্দু পরিমাণ কোনো মনোযোগ নেই ক্লাসে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। ওই বারবার হাম তুলছে। সেও বেশ বোরিং। তাদের এই সকল বিরক্তির মধ্যে প্রফেসর স্যার বলে উঠলেন, স্যার আপনি ভেতরে আসুন। তৎক্ষণাৎ একজন নতুন লেকচারার এসে উপস্থিত হয় ক্লাসের মাঝে।
সানাতের তখনও মনোযোগ নেই। প্রফেসর পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলে উঠলেন, ইনি হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয় তোমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের নতুন লেকচারার জনাব অন্তিম আহসান। প্রথমে খেয়াল না করলো, একটু পরে চিনোচেনা নামটা কানে পৌঁছাতেই সানাত চোখ তুলে সামনে তাকালো। আর তৎক্ষণাৎ সে সব থেকে বড় ধাক্কাটা খেলো। কোনো রিয়াকশন দেওয়ার কথাও সে বেমালুম ভুলে গেল। সে আদৌ কোনো ঘোরের মাঝে আছে কিনা তা ঠিক বুঝতে পারছে না। তাই ওহির বাহু ধরে চাকে দিয়ে বলল, এই ওহি। ওই রোবটের মতো সামনের দিকে তাকিয়ে বলল, বল। বলছি, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? তুই যা দেখছিস আমিও তাই দেখছি। কি দেখছিস? মীর জাফরকে। কে? মীর জাফর? ওই বেটা তো কোন কালে মরে গেছে, তুই তাকে দেখিস কিভাবে? গাদা খাইছিস? মনে হয় 1 কেজি খাইছিলাম। তুই তাকে দেখেছিস সেটা বল। আমি তো তোর ভাইরে দেখতেছি, কিন্তু তুই কেমনে মীর জাফরকে দেখছস? ওরে ছাগল, আমার ভাই মীর জাফরের চেয়ে কম কিছু? কত বড় বেঈমান হলে মানুষ একবার নিজের বোন রে বলে না তার কথায় চাকরি হয়েছে? তুই ভাবতে পারতেছিস কত বড় শয়তান হইলে আমাদের ভার্সিটিতে জয়েন করে, অথচ আমাদের বলে না? হারে, তুইও কি এইমাত্র আমার মতো জানলি নাকি তোকে তোর জামাই আগে বলছে? আর তারপর জামাইয়ের সাথে মিলা খসিটি বেগমের মতো আমার সাথে বেমানি করলি? তুই থামবি? তোর ভাই কি আমার ধারে যে আমাকে বলবে? আমিও তোর মতো এখনই জানতে পারছি। বিশ্বাস কর দোস্ত, ওরে আমার নিজের ভাই বইলা পরিচয় দিতে কিডনি লিভার পাকস্থলীতে বাঁধতেছে। ওহির এমন স্টুপিড মার্কা কথা শুনে সানাত ভেবাচাকা খেয়ে বলল, কি? কিডনি লিভার পাকস্থলীতে বাঁধে মানে? ওরে হারামজাদি, তোর জামাই আমার সব আশায় এক বালতি পানি ঢেলে দিল রে। আমার সব স্বপ্ন শেষ রে। বলেই নেকা কান্নার ঢং ধরলো। সানাত বিরক্ত হয়ে বলল, এই কিসব বলছিস এসব? আর আমার জামাই করতেছিস কেন? তোর কি কিছু হয় না? আর কি করছে আমার জামাই তোর? আমি কত স্বপ্ন দেখছিলাম ভার্সিটির নামে রাদীপের সাথে ঘুরতে যাব, চুটিয়ে প্রেম করবো, কিন্তু তোর শয়তান জামাইয়ের কারণে এখন আর সম্ভব না। সিসি ক্যামেরার মতো আমার পিছনে লেগে থাকবে, ভাল লাগে না। সামনে থেকে দাঁড়িয়ে পেছনে সানাত আর ওই সব কাণ্ড দেখছে অন্তিম। মনে মনে বলছে, বেয়াদব দুটোর এখানেও এক দণ্ড ভদ্রতা নেই। এই মুহূর্তে তার ইচ্ছে হচ্ছে দুটোর গালে কষে দুটো থাপ্পড় মারতে। ফাজিল কোথাকার। ক্লাস চলছে, সামনে অন্তিম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছে, এদিকে পেছনে আলবি বারবার সানাতকে ডিস্টার্ব করে যাচ্ছে। সানাত শুনেও না শোনার ভান করছে। আলবি আবারও ডেকে উঠলো, এই সানাত। সানাত এবার বিরক্ত হয়ে তাকিয়ে বলল, কি হয়েছে আলবি? ডাকছো কেন বারবার? একটু কথা ছিল সানাত। কিসের কথা? দেখছো না ক্লাস হচ্ছে? তোমার জন্য একটা জিনিস এনেছি সানাত। কি জিনিস? তারাও দেখাচ্ছি। না না, এখন না, ক্লাস শেষ হোক, পরে দেখবো। এই যে পেছনে ব্যাক বেঞ্চার। অন্তিমের আচমকা ডাকে থেমে গেল সানাত। অন্তিম আবারও বলল, শেষের বেঞ্চের লেফট সাইডে যে বসে আছো তোমাকে বলছি, স্ট্যান্ড আপ। সানাত আশেপাশে একবার তাকিয়ে সন্ধিহান গলায় বলল, স্যার আমি। জি তুমি, স্ট্যান্ড আপ। সানাত উঠে দাঁড়ালো। তারপর অন্তিম বলল, নাম কি? সানাত যেন থপাস করে মাটিতে পড়লো এমন প্রশ্ন শুনে। তার নাম কি মানে? এই লোক কি তার সাথে মস্করা করছে? কি ব্যাপার? আনসার মি। নাম কি? জি সানাত। ও, আমি তোমাকে অনেকক্ষণ ধরে নোটিশ করছি তুমি পেছনে বসে সাইড টক করছো, যেটা আমার ক্লাসে আমার একেবারেই অপছন্দের একটা কাজ। আমার ক্লাসে ভালো না লাগলে বেরিয়ে যাও, কিন্তু ক্লাসে বসে আমাকে ডিস্টার্ব করো না। এত ম্যাচিউর হয়ে গেছো, অথচ এইটুকু কমন সেন্স নেই যে নতুন টিচার আসলে তার সাথে ঠিক কেমন বিহেভিয়ার করা উচিত। স্যার আমি আসলে জাস্ট, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সানাদার এই মুহূর্তে ভয়ঙ্কর রাগ হচ্ছে, প্রথমত আলবির উপর, তারপর অন্তিমের উপর। এই লোক কালকে তার সুযোগ নিয়ে ওসব করে, এখন এমন একটা হাবভাব দেখাচ্ছে যেন কিচ্ছু হয়নি কাল। আর এখন দেখ এখানে এসে কিভাবে টিচারগিরি করছে, অসহ্য। আর তখন তাকে কি বলে সম্বোধন করলো? ব্যাকবেঞ্চার। সে একদিন বাধ্য হয়ে পেছনে বসে এসে বলে সে ব্যাকবেঞ্চার হয়ে গেল। এত বড় অপমান দেখে নেবে সে। টানা 40 মিনিট দাঁড়িয়ে থেকে সানাতে পায়ের অবস্থা কাহিল। অন্তিম পেছনে গিয়ে সানাতে পাশাপাশি দাঁড়িয়ে থেকে তারপর সানাতকে অতিক্রম করতে করতে ফিসফিসে বলল, কাল রাতে কি বলেছি মনে নেই? আলবি বা অন্য কোনো ছেলের সাথে দেখলে খুন করে ফেলবো। আর হ্যাঁ, এটা ভার্সিটি, এখানে আমাদের সম্পর্ক জাস্ট প্রফেশনাল। বাইরে আমাদের সম্পর্ক যাই থাকুক না কেন, সেটা যেন ভার্সিটিতে পাবলিশ না হয়, ওকে? সানাত শুধু হাবার মতো মাথা কাত করে সায় জানিয়ে গেল। এরপর ক্লাস শেষ হলে অন্তিম বেরিয়ে যেতে সামনের বেঞ্চ থেকে কিছু মেয়ে বলাবলি করছে অন্তিমকে নিয়ে। তাদের মধ্যে একজন বলছে, দেখেছিস নতুন লেকচারার স্যারটা দারুণ না? যেমন হ্যান্ডসাম তেমনই পার্সোনালিটি। আমি তো পুরো ক্রাশ খাইছি রে। তার পাশ থেকে আরেকজন বলছে, পুরো আগুন স্যার। সানাত মুহূর্তে জ্বলে উঠলো। কত বড় সাহস তার স্বামীর দিকে নজর দেয়। এদের তো ঝাঁটাপেটা করে বিদায় করতে ইচ্ছে করছে, কিন্তু সে নিরুপায়। এই 1 সপ্তাহ ভীষণ ব্যস্ততার মাঝে পার করেছে সানাত। ভার্সিটি
টিউশন সামলাতে গিয়ে সে হাঁপিয়ে উঠেছে। অবশ্য এই সবকিছুর মাঝে এই পরিবারটার অবদান কোনো অংশে কম নয়। সানাত জানে না অন্য কোনো শ্বশুরবাড়িতে বাড়ির বউকে ঠিক এতটা স্বাধীনতা দেওয়া হয় কিনা। তবে সে সত্যি খুব ভাগ্যবতী যে এমন একটা পরিবার পেয়েছে যেখানে তাকে বাড়ির বউয়ের নজরে নয় বরং ওহির মতোই এবারে মেয়ের মতো দেখা হয়। তাই তো এখন অবধি বিয়ের পরে সংসার ঠিক কি তা এখনো জানে না সানাত। পুরোটাই অন্তিমের মা অর্পিতা আঞ্চুম নিজেই খুশি মনে এক হাতে সামলে নিচ্ছেন। গত 2 দিন ধরে সানাতের বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কাল সকালে উঠে ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে হবে। আগামী 2 দিন ভার্সিটি বন্ধ। ভাবতে সানাত সত্যি নিঃশ্বাস পেল। সব ভাবনা চিন্তা ফেলে বালিশটা ঠিক করে অন্তিমের পাশেই শুয়ে পড়ল সানাত। রাত তখন 3টা। আচমকা সানাতের ঘুম ভেঙে যাওয়ায় ধরপড়ে উঠে বসলো। হঠাৎ করে তার খুব অস্থির লাগছে। কেন লাগছে বুঝতে পারছে না। সে মুহূর্তে অন্তিমের ঘুম ভেঙে গেল। সানাতকে ওরকম হাঁপাতে দেখে সে নিজেও তড়িঘড়ি করে উঠে বসলো। সানাত তখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে। তারপর সানাতের কাঁধে হাত রেখে বলল, সানাত, আরে ওকে খারাপ লাগছে? আমাকে বলো। আমার খুব অস্থির লাগছে অন্তিম। কেন লাগছে জানি না, কিন্তু আমার ভেতরে খুব অশান্তি লাগছে। অন্তিম সাইড টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও। সানাত, আই থিঙ্ক তুমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলে, ক্লান্ত, তাই এমন হচ্ছে। সানাত পানিটা খেয়ে বসে আছে। কেন যেন মনটা খুব অস্থির লাগছে। অন্তিম আবারও বলল, সানাত, আস্তে করে শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না আমার ঠিক কেমন অনুভূতি হচ্ছে। আমার তো কখনো এমন হয় না, আজ হঠাৎ এমন কেন লাগছে। শুধু কেমন যেন একটা শূন্যতা অনুভব করছি। অন্তিম কিছু বলতে যাবে তার আগে সানাতে বালিশের পাশে ফোনটা বেজে উঠলো। সানাত ফোনটা হাতে নিয়েই দেখলো শাকিলের ফোন। সানাতের ভেতরটা যেন তখনই মোচড় দিয়ে উঠলো এক অজানা ভয়ে। ফোনটা রিসিভ করে স্পিকারে দিতেই উপাস থেকে শাকিল বলে উঠলো, হ্যালো আপু। হুঁ, হ্যালো শাকিল, তুই এত রাতে ফোন কেন করেছিস? বাবা ঠিক আছে? আপু, তুই রওনা হয়ে চলে আয় যত তাড়াতাড়ি সম্ভব। হুট করে সানাতের চোখ দিয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা নোনতা জল। কোনো রকমে নিজেকে সামলে বলল, বাবার কি অবস্থা? খুব খারাপ? তাহলে হাসপাতালে নে, আমি টাকা নিয়ে আসছি। টাকা আনতে হবে না আপু, তুমি শুধু চলে আসো। বলেই কল কেটে দিল শাকিল। সানাতের চোখ বেয়ে শুধু গড়িয়ে পড়ছে অশ্রু। পাশ থেকে অন্তিম সানাতের হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বলে উঠলো, তাড়াতাড়ি রেডি হও সানাত, আমরা এখনই বের হব। কান্নাকাটি করো না প্লিজ, আমি আছি। বলেই নিজেও তৈরি হতে চলে গেল। ভোর 5টার টিকিটের বাসে উঠেছে সানাত আর অন্তিম। সকাল 6:30টার ট্রেনে আসে অন্তিমের বাবা ওয়ালিদ আহসান। সানাত কোনো মতে সালোয়ার কামিজ পাল্টে একটা হালকা বেগুনি রঙের সুতি শাড়ি পরে একটা খোপা করে চলে এসেছে। সানাত জানালার ধারের সিটে বসে আছে। অন্তিম তার পাশে চুপচাপ বসে আছে। সে উঠে এসে জানালা লাগিয়ে দিয়ে বলল, বাইরে ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা লেগে যাবে। দুপুর 1টা। সানাত আর অন্তিম সিএনজিতে বসে আছে। পুরো রাস্তায় সানাত একটা কথা বলেনি। কিছু সময় পর সিএনজি এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। অন্তিম আর সানাত নেমে দাঁড়ালো। বাড়িটার সামনে আজ প্রচন্ড ভিড়। গ্রামে মানুষজন আসছে যাচ্ছে। সানাত আর অন্তিম কারোরই বুঝতে বাকি নেই ভেতরে আজ কি হয়েছে। অন্তিম ভাড়া মিটিয়ে সানাতের দিকে তাকাতে দেখলো সে এগিয়ে যাচ্ছে। অন্তিম ও সানাতের পিছু পিছু এগিয়ে গেল। খোলা উঠোনে আজ মানুষের ভিড় জমেছে। ভেতর থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে। সানাত ভিড় ঠেলে উঠোনের যথাস্থানে পা রাখতে রক্তশূন্য চোখে তাকিয়ে রইল সামনের খাটিয়াতে রাখা সাদা কাফনে ঢাকা লাশের দিকে। আজ বাবার চিকিৎসার তাগিদে সানাতের ক্রমশ সংগ্রাম করার লড়াইটা থেমে গেল। সানাতকে দেখে ছুটে আসলো ছোট ভাই শাকিল। সানাত ভাইয়ের মাথায় হাত রেখে বলল, কখন হলো এসব? শাকিল অসহায় বোনের নিষ্পাপ চোখ দুটো দেখে ডুকরে কেঁদে উঠল। তারপর বলল, রাত 2:30টায়। ও, বলি সানাত এগিয়ে গিয়ে খাটিয়াটা ধরে ধপ করে বসে পড়লো মাটিতে। তারপর কাঁপা কাঁপা হাতে মুখের উপর থেকে ঢেকে রাখা কাপড়টা সরে নিষ্পাপ চোখে তাকিয়ে রইল জন্মদাতা পিতা সেই সুন্দর মুখখানার পানে, যে বাবাকে ঘিরে তার শৈশব থেকে বেড়ে ওঠা, যার কাছে শৈশবের সকল বায়না আবদার, যে ছিল তার কাছে তার সুপারম্যান, একটা ভরসার জায়গা। যত যাই হোক না কেন বাবা আছে সেই বিশ্বাসের জায়গা। তার মাথার উপরে থাকা বটগাছ, যার ছায়াতলে সকল ক্লান্তি দূর হয়ে যেত, সব থেকে নিরাপদ একটা আশ্রয়। এমন একটা মানুষ যে কিনা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, আর সেই মানুষটা এত মায়া ছেড়ে একলা ফেলে স্বার্থপরের মতো চলে গেল। একটা বারো পিছু ফিরে দেখলো না তার সানারটা ঠিক কতটা অসহায়। কাল রাত অব্দি বাবা ছিল, তবে আজ আর নেই। এই নেই কথাটা মানতে যেন সানাতের ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। তার বয়সী মেয়েরা তো এই বয়সে বাবা মায়ের আদরে আহ্লাদে ভরপুর থাকে। তাদের পুরো পৃথিবীটা জুড়েই থাকে তাদের বাবা মা। বাবা মাকে চাইলে জড়িয়ে ধরতে পারে, মনের কথা বলতে পারে, কত সুখী তারা। এই যেমন ওহি। অথচ এই বয়সে সানাত মা বাবা হারা এতিম মেয়ে। জীবনের শুরুতেই সে এতিম। কেন তার জীবনটা আর 5টা মেয়ের মতো স্বাভাবিক হলো না?
জীবনটা কেন এত জটিল হয়ে গেল? বেঁচে থাকাটাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে। অন্তিম সানাতের দিকে তাকিয়ে আছে। সে আজকে সানাতকে দেখে অবাক না হয়ে পাচ্ছে না। কারণ যে সানাত কথায় কথায় কেঁদে ফেলে, সেই সানাত আজ এতটা শক্ত কি করে? সানাতের জায়গায় নিজেকে দাঁড় করাতেই যেন অন্তিমের দম বন্ধ হয়ে আসে। তাহলে সানাত কি করে এত শক্ত হয়ে আছে? ঘরের ভেতর থেকে সানাতের সৎমা রুমানা বেগম বের হয়ে এসে দাঁড়ালেন। তারপর সেই মুহূর্তেও তিনি সানাতকে খোঁটা দিতে বলে উঠলেন, আলিকেন তুই না আইতি যখন টাকা পাঠানোর কথা তখন তুই পাঠাবার পারস নাই, তাহলে এখন আইসস কেন? বাপের লেগে দরদ দেখাইতে আইসস? তোর লেগে আমি বিধবা হয়েছে, আমার পোলাপান এতিম হয়েছে। অলক্ষী, সর্বনাশী। সানাত কিছুই বলল না, শুধু শুনে গেল। কারণ এসব কিছু তার কাছে নতুন নয়, অভ্যস্ত সে এসবে। কিন্তু অন্তিম সহ্য করতে পারলো না। সে বলে উঠল, এসব কোনো ব্যবহার করছেন আপনি ওর সাথে? এরকম একটা সময় আপনি ওকে কথা শোনাতে চাচ্ছেন না? আননি ক্যাডায় আর অর হয় কথা কইতাছেন কেন? আমি সানাতের স্বামী, তাই আমার স্ত্রীর সাথে আমার সামনে দাঁড়িয়ে আপনি যা নয় তাই বলে অপমান করবে, সেটা আমি মোটেও সহ্য করব না। বিয়ের আগে কি করছেন না করছেন আমি জানি না, তবে এখন সানাত শুধুমাত্র এবারে মেয়ে নয়, তার আরেকটা পরিচয় আছে। সে আমার বিয়ে করা ইচ্ছে, তাই ভদ্রভাবে কথা বলবেন। রুমানা বেগম দমে গেলেন অন্তিমের হুমকিতে। আর দেখো, বুঝতে পেরেছেন কোনো বড়লোক বাড়ির ছেলে, তাই আর কথা বাড়ালেন না। সানাতের পাশে দাঁড়িয়ে আছে তার ছোট চাচা শাহ আলম। তিনি বেশ শিক্ষিত একজন ভদ্রলোক। অন্তিমের কথায় তিনিও সহমত পোষণ করেছেন। সানাত তার চাচা শাহ আলমকে উদ্দেশ্য করে বলল, জানাজা কয়টায় চাচা? জোরে নামাজের পর মা। ও, একটু অপেক্ষা করতে পারবেন? আমার শ্বশুর আসছেন। কতক্ষণ লাগবে বলতে পারবে? ঘণ্টাখানেকের মধ্যে চলে আসবে চাচা। আচ্ছা মা। অন্তিমের বাবা এসে উপস্থিত হয়েছেন। জানাজার জন্য নিয়ে যাওয়া হবে এখন। সানাত খাটিয়ার পাশে ঠাই বসে আছে। মেয়েটা এক ফোঁটাও কাঁদেনি। সানাতের চাচা শাহ আলম সানাতকে ধরে বললেন, এবার ছাড় মা, নিয়ে যেতে হবে আমাদের, সময় হয়ে গেছে অনেক। সানাত নিস্তেজ গলায় বলল, নিয়ে যাবেন এখনই? হ্যাঁ মা, এবার বাবাকে ছাড় মা। আমার বাবাকে আরেকটু রাখা যায় না চাচা? এত তাড়া কেন? আরেকটু থাকুক না নিজের বাড়ির উঠোনে, আলো বাতাসের মাঝে আমার সাথে। একটু পর তো ওই অন্ধকার কবরেই থাকবে। এরকম বোকার মতো কথা তো তোকে সাজে না মা। আমার জানা মতে তুই তো খুব স্ট্রং মেয়ে, তাহলে এমন বোকার মতো কথা কেন বলছিস বলো? বাবাকে যেতে দে। আমার বাবাকে কোথায় কবর দেবেন চাচা? আমার মায়ের পাশে। তোর মায়ের কবর তো তোর নানার বাড়ির পারিবারিক কবরস্থানে, সেখানে কি করে দেই? তাই আমাদের এখানেই দেব। ও, এবার তাহলে নিয়ে যেতে দে। নিয়ে যান বলে গাল পেয়ে গড়ে পড়লো নোনা জল। সানাতের সৎ বোন সাবাও কাঁদছে বাবার খাটিয়া ধরে। নিয়ে যাওয়ার সময় অন্তিম কাঁধে নিল খাটিয়া। আর সানাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল বাবার শেষ যাত্রার দিকে। ঠিক যতদূর পর্যন্ত দেখা গেল সে তাকিয়ে থাকলো। তার কারণ এরপর ইহকালে আর এই বাবার দেখা পাবে না কখনো। দাফনের কাজ শেষ হয়েছে অনেকক্ষণ। সানাত উঠোনে একটা চেয়ারে বসে আছে। অন্তিম এসে পাশে বসলো। সানাতকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। তবে যেভাবেই হোক সানাতকে তা স্বাভাবিক করতে হবে, না হলে সানাত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। সানাতের বড় চাচি মানসুরা বেগম এসে বললেন, সানাত ঘরে যা মা। কতক্ষণ ধইরা এখনো বইয়া রইছস? ঘরে যাইয়া একটু ব, এমনে থাকলে অসুস্থ হয়ে পড়বে। যা। সানাতের ছোট চাচা শাহ আলম তিনিও এসে বললেন, হ্যাঁ যা মা, ঘরে যা। সকালে ভাইয়ের মিলাদ নিয়ে আলোচনা করব। আমি সকালে থাকবো না চাচা। সানাতের এমন কথায় অবাক হয়ে গেল উপস্থিত সকলে, এমনকি অন্তিম নিজেও। আমি সকালে থাকবো না কথাটা শোনা মাত্রে উপস্থিত সকলেই অবাক। মুহূর্তেই সানাতের চাচা বলে উঠলেন, থাকবি না মানে? আমি সন্ধ্যায় বাড়ি চলে যাব। সানাত, তুমি এসব কি বলছো? বলল অন্তিম। হ্যাঁ, আমি চলে যাব। পাগল হইছ সেরি? কইতাছস কি যাইবি গা মানে? হকগলে মাত্র তোর বাপেরে দাফন দিয়া এলো আর তুই যাইবি গা? তাতে কি হয়েছে চাচি? সব কাজ তো হয়ে গেছে। আমার আর থেকে কি কাজ? কিসব বলছিস তুই? জানিস সানাত, ভাইয়ের আজকে মাত্র দাফন হয়েছে আর তুই আজকে চলে যাবে? এতদিন পর এসেছিস। আমি তো এখানে বেড়াতে আসিনি চাচা। আমার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে এসেছি। দাফন হয়ে গেছে, এখন আর আমার কি কাজ? এটা কোনো ধরনের কথা বলছিস সানাত? তোর বাবা আজ মারা গেছে আর তুই একটা রাত থাকবি না? চাচা, আমি যেদিন থেকে ঢাকামুখী হয়েছি তারপর থেকে একটা সময় পর পর এই বাড়িটাতে আসতাম আমার অসুস্থ বাবার টানে। আর সেই টানের ইতি ঘটেছে। এখন থেকে এখানে আমার আসার আর কোনো কারণ নেই। আজকের পর আর কবে আসবো বা আদৌ কখনো আসবো কিনা জানি না। এতদিন বাবা অসুস্থ ছিল, বিছানায় পড়েছিল, যেমনই ছিল কিন্তু বাবা ছিল, তাই বাবার বাড়িও ছিল। কিন্তু আজ আর বাবা নেই, তাই আমার বাবার বাড়িও নেই। যেটা আছে এটা এখন তোমাদের বাড়ি। এই পৃথিবীতে বাবার পর তুমি আমাকে সবচেয়ে ভালো বুঝো। তাই আমার অনুরোধ, তুমি আমাকে আর যাই বলো এই শূন্য বাড়িটাতে থাকতে বলো না। আমি পারবো না। আমি বুঝতে পেরেছি। আমি জোর করবো না তোকে। তুই ফিরে যাস। তবে মাঝে মাঝে এই বাবার মতো চাচাটাকে মনে হলে দেখতে আসিস।
বলেই তিনি সানাতের মাথায় হাত বুলিয়ে উঠতে লাগলেন। সানাত বলে উঠল, চাচা, তোমার হাতে একটা জিনিস তুলে দেওয়ার ছিল। কি? সানাত উঠে ভেতরে গিয়ে ব্যাগ থেকে কিছু একটা বের করে নিয়ে এসে বলল, এখানে 15,000 টাকা আছে, বাবার চিকিৎসার জন্য জমিয়েছিল, কিন্তু সেটা তো আর লাগলো না। এখান থেকে 2,500 টাকা আলিফ কাকার ফার্মেসিতে দিয়ে দিও, বাকিতে ওষুধ আনা হয়েছিল। আর শাকিলের ফর্ম ফিল আপ আর সাবার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি কিছুই দিতে পারিনি বোন হিসেবে, তাই 2,000 টাকা দিও ওর হাতে, আর বাকি টাকা বাবার মিলাদে খরচ করো। শাহ আলম সাহেব মলিন আসলেন, তারপর টাকাটা হাতে নিয়ে বললেন, অনেক তো করলি, বিনিময়ে কি পেলি? আমি বিনিময়ের আশা কিছু করি না চাচা, আমার দায়িত্বের মধ্যে ছিল এগুলো, তাই করেছি। যাওয়ার সময় রহমান স্টেশন অবধি ওর সিএনজি দিয়ে পৌঁছে দিয়ে আসবে। সানাত মাথা নাড়ালো। এই পুরোটা সময় অন্তিমের দৃষ্টি ছিল শুধুমাত্র সানাতে। বিকাল 5:30, বাড়ির সদর দরজায় অন্তিম সানাত দাঁড়িয়ে বিদায় নিচ্ছে। 7:30টায় ট্রেন তাদের। সানাত শাকিলের মাথায় হাত রেখে বলল, ভালো করে পড়াশোনা করিস, শুধু ক্রিকেট ফুটবল দিয়ে পড়িস থাকিস না, আর যখন যা প্রয়োজন হবে আমাকে জানাবি, কেমন? শাকিল বোনের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে উঠল, তুমি আবার কবে আসবে আপু? সানাত একটু চুপ থেকে বলে উঠল, জানি না, তবে আমার ভাই যদি কখনো নিজের উপার্জনে একটা বাড়ি করে, আমি তখন নিশ্চয়ই আসবো। তখন যদি আমার ভাইয়ের বউ আমায় পছন্দ নাও করে, আমি তবুও আসবো। বলেই সানাত হাসলো, হাসলো শাকিলও। এরপর সাবা, আত্মীয় স্বজন সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর মুহূর্তে গাড়ি শো শো করে ছুটতে লাগলো। সানাত পেছন ফিরে তাকালো, দু চোখ ভরে দেখে নিল দাঁড়িয়ে থাকা স্বজনদের মুখ, পরিচিত বাড়িটা, পরিচিত রাস্তাটা। তারপর ফেলে আসলো সকল পিছুটান। গাড়ি অনেকটা দূর যেতে সানাত আচমকা বলে উঠল, রহমান কাকা, গাড়িটা একটু থামান। অন্তিম চমকে উঠে বলল, কেন? গাড়ি কেন থামাবো? একটু দরকার আছে, একজনের সাথে দেখা করব। এতদিন পর এলাম, আর কবে আসবো জানা নেই, আর এত কিছুর মাঝে তার সাথে দেখা করা হয়ে ওঠেনি, তাই একটু দেখা করে আসবো। আমি বেশি সময় নেব না। এখন তুমি কার সাথে দেখা করবে? সানাত কিছু বলল না। সামনে থেকে রহমান নামে লোকটি বলে উঠল, প্রত্যেকবার আইলে তো যাও, এবার নাই গেলা। আর এমন সাজ নেমে গেছে মা, অন্ধকার হয়ে আইছে, অন যাইও না, আইজানের সময় এখন। আপনিও ভয় পাচ্ছেন কাকা? বলে মলিন হাসলো সানা। তারপর নেমে দাঁড়িয়ে বলল, আপনি ভয় পাবেন না কাকা, আমি যাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। বলে সে পা বাড়ালো একটা পুরাতন বাড়ির গেটে। অন্তিম অবাক হয়ে তাকিয়ে আছে। সানাত এসে দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত জায়গাটির সামনে। শেওলা পড়া পুরাতন দেওয়ালে লেখা পারিবারিক কবরস্থান। সানাত দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। তারপর সেই কাঙ্ক্ষিত মানুষটি কবরস্থানের সামনে গিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। এতক্ষণ ধরে শক্ত কঠিন খোলসটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। হাউমাউ করে কেঁদে ফেললো। তারপর বলে উঠলো, মা, আমি এসেছি দেখো, আর সব হারিয়ে তোমার কাছে এসেছি মা। আমি বড্ড ক্লান্ত, বুকটা ভারী হয়ে আছে, কিন্তু আমার কথা শোনার মতো কেউ নেই, তাই তোমার কাছে এসেছি একটু হালকা হতে। আজ তোমার কোলের শূন্যতাটা খুব বেশি অনুভব করছি। তুমি তো জন্মের পরই ছেড়ে চলে গেলে মা, আজ বাবাও ছেড়ে চলে গেছে মা। বাবা মায়েরা তো স্বার্থপর হয় না, তাহলে তোমরা কেন হলে মা? কেন হলে বলতে পারো? এত বড় দুনিয়াটা আমার কাছে নিকৃষ্ট মনে হচ্ছে। আমি আর কার ভরসায় বাঁচবো মা? কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো? আমার কলিজাটা এত জ্বলছে কেন মা? তোমাকে হারানোর ব্যথা আমি পাইনি, সেই বুঝোই আমার হয়নি, তখন তুমি ফাঁকি দিয়েছো। কিন্তু বাবা হারানোর যন্ত্রণাটা এত কেন মা? আগে তো বুঝিনি এত জ্বলে বাবা মা হারালে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না মা। আমাকে কেন এই নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে চলে গেলে মা? এর থেকে তোমার সাথে নিয়ে যেতে, তাহলে আজ এত অবহেলিত হতাম না আমি। মা ছাড়া পৃথিবীটা বিষের মতো, হজম করা যায় না। তুমি জানো মা, তোমার মতন কেউ নয়, মায়ের মতন কেউ হয় না। আমি আজ বুঝি। তোমাকে আমি দেখিনি মা, তবে তোমার বোনকে দেখেছি মা। তার মধ্যে তোমাকে খুঁজে পেতাম, কিন্তু ওই যে সেও মায়ের মতন ছিল না, মা নয়। যখন নিজের সন্তানের সাথে ঘাল লেগেছে তখন ছুঁড়ে ফেলে দিয়েছে। সত্যি মা, তুমিই, তোমার মতন কেউ নয়। আর যদি তুমি থাকতে তাহলে কি আমায় ছুঁড়ে ফেলতে? ফেলতে না তো, হাজার হলো ওকে আগলে রাখতে, কিন্তু তোমার বোন রাখিনি মা। আজ বাবা মারা গেছে, সেই খবর তার কাছে গেছে, অথচ সে ফিরেও তাকালো না। তুমি জানো মা, আমি তোমার কবর থেকেও মা আমার গ্রান্ড ভাই, তোমার সামান্য ভালোবাসা পাওয়ার আফসোস আমার আজন্ম থেকে যাবে। চোখের সামনে যখন অন্যদের মা বাবার ভালোবাসা পেতে দেখব, আমি কেমন করে সহ্য করব মা? আমার বুকটা যে খা খা করবে। আমার এত কষ্ট দেখো, তুমি কি করে ওই অন্ধকার কবরের মাঝে এত শান্তিতে ঘুমিয়ে আসো মা? তোমার বুকটা কি আমার জন্য একটু জ্বলে না? আমার হাহাকার শুনো কি তোমার ঘুম ভাঙে না? একটু মায়া হয় না আমার মুখটা দেখে? নাকি তুমিও শ্যামবর্ণকে কুৎসিত মনে করো? মায়েরা তো নির্দয় হয় না। তাহলে তুমি কি করে এভাবে মায়া কাটিয়ে চলে যেতে পারলে? আমি কার কাছে যাব মা?
কেউ নেই আমার, কেউ নেই। কে বলছে কেউ নেই? আচমকা কাঁধে কারো স্পর্শ আর কণ্ঠ শুনতে সানাত কান্না থামে ঘুরে তাকালো। অন্তিম আবারও বলে উঠল, আমি আছি সানাত, তোমার পাশে আছি। দেখো, আপনি আপনি কি করে এলেন, কি করে এসেছি সেটা পরে বলবো। তুমি এখানে বসে এভাবে পাগলের হাউমাউ করে কাঁদছো কেন সানাত? কি হাল করেছো নিজের একবার দেখেছো? এতটা বিধ্বস্ত সানাতকে তো আমি কখনো দেখিনি। আপনার এখানে আসতে ভয় লাগেনি? ভয় কেন লাগবে? মায়ের কাছে আসতে ভয় কিসের? কিন্তু আমার মা তো মৃত, তাই তো? মায়েরা জীবিত আর মৃত কি? মা তো মাই হয়। মায়েরা জীবিত থাকলো মা, মারা গেল মা, মায়ের কোনো পরিবর্তন নেই। কিন্তু এটা তো আমার মা, তোমার আর আমার আবার কি? মা নিয়েও ভাগাভাগি করছো, এদিকে যে আমার পুরো জীবনের ভাগ নিয়ে বসে আছো, আর সামান্য তোমার মাকে মা বলেছি বলে এত হিংসেমি করছো। আমার মা তো এখন আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। কই, আমি তো হিংসেমি করি না। সানাত বোকার মতো তাকিয়ে আছে। অন্তিম বলতে লাগলো, দেখেছেন মা, আপনার মেয়েটা কি হিংসুটে। আজ আমি আপনাকে খুব মিস করছি। আপনি থাকলে অন্তত আপনার মেয়েটা এমন হিংসুটে হতো না। ও শিট, এতক্ষণ ধরে এত কথা বলছি অথচ নিজের পরিচয়টাই দেনি। আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারেননি। আমি আপনার শ্যামবতী রাজকন্যা, রাজকুমার অন্তিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্যামবতীকে নিজের প্রাণের বিনিময়ে পৃথিবীতে আনার জন্য। তাকে না পেলে হয়তো জানতেই পারতাম না শ্যামবর্ণ পৃথিবীর সব থেকে পবিত্র বর্ণ। আর না বুঝতে পারতাম পুরুষ তার প্রথম নারীর কাছে ঠকে আর দ্বিতীয় নারীর কাছে মরে। এটুকু বলে অন্তিম সানাতের চোখে চোখ রাখলো। সেই দৃষ্টিতে কি ছিল জানে না সানাত। সে শুধু জানে ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়। তাই সে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল। বাবাকে রেখে এলাম চির ঘুমের বাড়িতে, সেই থেকে একটা কাঁচা কবরের ঘ্রাণ আমাকে এক ফোঁটা ঘুমোতে দিচ্ছে না। সমাধি সুরভি থেকে বলছে, শুধু বেঁচে থাকতে বাবা একটা মানুষ ছিল, মরে গিয়ে মহাপৃথিবীর অংশ হয়ে গেল। বাবা, তোমার মহাপৃথিবী হওয়ার দামে আমার পৃথিবী বড্ড ছোট হয়ে এলো। এটুকু লিখে ডায়েরিতে চলমান কলমটা থামালো সানাত। তারপর ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ছাদে থাকতে ঠান্ডা লাগছে। ওপাশে ফিরে তাকালো, দেখলো ছাদের একপাশে দাঁড়িয়ে ওই বাদাম খাচ্ছে আর বেশ রেগে রেগে কথা বলছে তার প্রেমিক মানুষের সাথে। সানাতটা চলে এসেছে 1 সপ্তাহ পার হয়ে গেছে। এখন সে যথেষ্ট স্বাভাবিক। এর প্রধান কারণ এই পরিবারটা, এই পরিবারের মানুষগুলো। অন্তিমের মা অর্পিতা আঞ্জুম, অন্তিমের বাবা ওয়ালিদ আহসান, ওহি সকলে ঘিরে রেখেছে সানাতকে। তাই শূন্যতা কাছে ঘেঁষতে পারছে না সানাতের। সানাত ওহির পাশে এসে দাঁড়ালো। ওই কল কেটে দিয়েছে। সানাত বলল, ওভাবে ফায়ার হয়ে কথা বলছিলি কেন? কি ভাবলো? চুপ থাক তুই। ওর ভাগ্য ভালো যে ও আমার সামনে ছিল না, নাহলে আজ খুন করে ফেলতাম। কি এমন করেছে যে এত খেপছিস? তুই জানিস না কি করেছে, তাও বলছিস আমি বেশি করেছি? জানি কি করেছে। আরে বাবা, তুই যেমন ভাবছিস তেমন না। ওর কলিগ হয়, আর মেয়ে কলিগ কি থাকতে পারে না? ও তো আর জেসে যায়নি। হঠাৎ একটা প্রয়োজনে ওর হেল্প চেয়েছে, আর তুই এত রিয়েক্ট করছিস। বেশ করেছি। শুন, পুরুষ মানুষদের একটু চোরপটের উপরে রাখতে হয়, না হলে এদের বিশ্বাস নেই। আর তুই জানিস নিজের ভালোবাসা মানুষকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে ঠিক কতটা জলে ছারকার করে দিতে ইচ্ছে করে সব। আমাকে যে বলছিস, ধর এখন যদি সোয়া আবার ফিরে আসে তখন সহ্য করতে পারবি ভাইয়ের পাশে ওকে? মুহূর্তেই যেন ছানা থমকে গেল। সত্যিই তো, ছোঁয়া যদি কখনো ফিরে আসে তখন কি হবে? অন্তিম কি তাকে ছেড়ে দেবে? তাকে ফেলে ছোঁয়ার কাছে চলে যাবে? না, ভাবতে পারছে না সানা। তার খুব ভয় হয়। সে কিছুতে নিজের জায়গায় ছোঁয়ার কথা ভাবতে পারে না। কিরে, ভয় পেয়ে গেছিস না? তাহলে বুঝ আমার কেমন লেগেছে। কিরে সানাত, কথা বলছিস না কেন? সানাত কোনো মতে ঠিক হয়ে ভয়ের তো কণ্ঠে বলল, ওহে, সত্যি যদি কখনো ছোঁয়া ফিরে আসে তখন কি অন্তিম আবারও ফিরে যাবে ছোঁয়ার কাছে? কিসব বলছিস তুই? আমি তো জাস্ট এমনি বলছি। তুই সিরিয়াস কেন হচ্ছিস? আর ছোঁয়া আসবে কি করে? ওর নিশ্চয় বিয়ে হয়ে গেছে এতদিনে। জানি না, ওই আমার খুব ভয় করে। আমি সত্যি সহ্য করতে পারবো না যদি এমন কিছু হয়। আরে গাদা, এমন কিছুই হবে না। আর ভাইয়া ওকে অ্যাকসেপ্ট করবে নাকি? মাথা খারাপ। এসব না ভেবে নিচে চল, ঠান্ডা লাগছে। ওর কথাও সারাতকে শান্ত করতে পারলো না। কোথাও যেন ভয়টা থেকেই গেল। সন্ধ্যাবেলা সারাত নিজের ঘরে বসে একটা উপন্যাসে বই পড়ছে। এর মধ্যেই পাশে পরে থাকা ফোন নোটিফিকেশন বেজে উঠলো। সানাত হাতে নিতে দেখলো অন্তিমের মেসেজ। মেসেজে অন্তিম লিখে পাঠিয়েছে, সানাত, আলমারির থার্ড তাকে দেখা একটা শপিং ব্যাগ রাখা। ব্যাগের মধ্যে 3টে শাড়ি আছে। ওখান থেকে হালকা গোলাপি রঙের শাড়িটা পরে তৈরি হয়ে গলির মোড়ে আসো। আমি বাইক নিয়ে অপেক্ষা করছি। আর হ্যাঁ, কোনো রকম জুয়েলারি পরবে না। সময় 20 মিনিট। সানাত পুরো মেসেজ পরে হা হয়ে তাকিয়ে আছে আর ভাবছে অন্তিম শাড়ি কবে কিনলো। হঠাৎ কি ভূত চাপলো মাথায় যে এই সময় শাড়ি পরে আসতে বলো।
বেশি কিছু না ভেবে তৈরি হতে চলে গেল সানাত। অন্তিম বাইক থামিয়ে পাশের টঙের দোকানে বসে চা খাচ্ছে। সানাতকে 20 মিনিট সময় দিয়েছিল, অথচ আধা ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু সানাতের কোনো পাত্তা নেই। অন্তিম বিরক্ত হয়ে সানাতকে কল করতে নেবে এমন মুহূর্তে চোখ গেল সামনে গলির দিকে। কিছু সময়ের জন্য থেমে গেল অন্তিমের পুরো পৃথিবী। সানাত অন্তিমের অমন দৃষ্টি দেখে বেশ লজ্জায় পড়ে গেল। শ্যামবর্ণের গায়ে হালকা গোলাপি রঙের হ্যান্ড পেইন্টেড শাড়িটি খুব সুন্দর মানিয়েছে, যেন মনে হচ্ছে এই শাড়িটি এই শ্যামবর্ণের রমণীর জন্য বানানো হয়েছে। সানাত কাচুমাচু করে বলল, আপনি এই সময় হঠাৎ ডাকলেন যে? অন্তিম দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ কাজ আছে তাই। বলি চাওয়ালা মামার উদ্দেশ্যে বলো, মামা টাকাটা নেন। বলি সানাতের হাত ধরে বাইকের কাছে গিয়ে নিজে উঠে সানাতের হাতও হেলমেট ধরে দিয়ে উঠে বসতে বলল। এরপর বাইক স্টার্ট দিতে দিতে বাইকের ভিউ মিররে একবার তাকালো। সানাত বাইকে বসেছে ঠিক আছে, কিন্তু অন্তিমের কাঁধে হাত রাখবে কিনা এই নিয়ে দোটানায় আছে। অন্তিম নিজেই বলে উঠল, সানাত একটা টাইট হাক করো তো, কাম ফাস্ট। সানাত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি শুনলো সে? বোধহয় ভুলভাল শুনেছে, তাই বোকার মতো বলে উঠল, কি বলেছে? শক্ত করে জড়িয়ে ধরো, একদম টাইট ভাবে ধরবে যেন ছুটে না পড়ো, তাড়াতাড়ি। সারাত বহু সাহস নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। বুকের ভেতর উত্তেজনার উথাল পাতাল ঢেউ উঠেছে। সামনে থেকে অন্তিম বলে উঠল, ভাত খাওনি আজকে? কি জোরে ধরেছ এটা? জোরে ধরো। সানাত বোকা বনে গেল। তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরল। অন্তিম বলে উঠল, এবারও অত একটা জোরে হয়নি। সানাত এবার লাজ লজ্জা ভেঙে খেপে গেল। তারপর তেতে উঠে বলে উঠল, তো আপনি কি বলতে চাইছেন? আপনাকে বুকের ভিতরে ঢুকে যাব? গেলে মন্দ হয় না। সানাত বড় বড় চোখ করে তাকিয়ে আছে। অন্তিম ভিউ মিররে সানাতের দিকে তাকিয়ে বলল, না সানাত, তোমাকে একটা হাক করার ক্লাস নিতে হবে। যত যাই হোক, এখন আমি তোমার টিচার বলে কথা। বলে এক চোখ টিপ দিয়ে হেসে বাইক স্টার্ট করলো। সানাত বলে উঠল, আপনি তো ভারী অসভ্য দেখছি। অসভ্যতামি না করার আগেই বলছো অসভ্য, তাহলে করলে কি বলবে? চুপ করুন, চুপচাপ বাইক চালানোতে মনোযোগ দিন। পেছনে এত সুন্দর আকর্ষণীয় রমণী বসে আছে, মনোযোগ কি করে সামনে দিয়ে বলো? মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ছি, আকর্ষণীয় আবার কি? তুমি এই আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? ফ্লার্ট? সেটা আবার কি? ঢং কম করুন। আপনি বুঝেন না ফ্লার্ট কি? তুমি একটু বুঝিয়ে দাও না সানাত। আমি সত্যিই বুঝি না। তাহলে এতক্ষণ ধরে কি করছিলেন? আমি তো শুধু বাস্তবতা বললাম, তোমাকে আজ যা মারাত্মক। চুপ করুন আপনি। সঙ্গে সঙ্গে অন্তিম হো হো করে হেসে উঠল। সানাত রাগ দেখে বলল, হাসবেন না আপনি, ঠোঁট কাটা লোক কোথাকার। অন্তিম আবারও হাসলো। তারপর হাসি থামিয়ে বলল, একটা গান ধরো তো সানাত। আমি? হ্যাঁ তুমি। আমি গান পারি না, মিথ্যে কথা বলবে না। তুমি খুব ভালো গান করো। গাও বলছি। বেশ। তারপর সংকোচ ভেঙে সানাত গান ধরল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সামনে থেকে অন্তিম সুর মিলিয়ে গেয়ে উঠল, তুমিই বলো। এরপর সানাত গেয়ে উঠল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সামনে থেকে অন্তিম বলে উঠল, পথ শেষ হবে কিনা জানি না, তবে আমার বাইকের পেট্রোল খরচটা তুমি দিলে ভালো হতো। সানাত হেসে উঠল। তারপর বলল, এবার আপনি একটা গান ধরুন। এই না সানাত, আমার গান শুনলে তুমি বাইক ছেড়ে পালাবে। না না, অত কিছু শুনছি না। আপনি গান বলছো, গাইবো? হ্যাঁ গান। হাসবে না কিন্তু। আচ্ছা হাসবো না, ওকে। বলে অন্তিম গান ধরল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে। গাইতে গাইতে বাইক থামালো অন্তিম। পেছন থেকে সানাত বলে উঠলো, এ কি থামলেন কেন? কারণ আমরা এসে গেছি। আর কত দূর? আর এভাবে কতক্ষণ আমার চোখ ধরে রাখবেন? চুপ করে থাকো সানাত, গেলেই দেখতে পাবে। বলতে বলতে অন্তিম সানাতের চোখ দুটো ধরে এগিয়ে যেতে লাগলো। কাঙ্ক্ষিত জায়গাটি সামনে এসে দাঁড়াতি অন্তিম বলল, সানাত আর ইউ রেডি? হ্যাঁ একদম, আমি সেই কখন থেকে অপেক্ষা আছি। এবার চোখ ছাড়ুন। ওকে রেডি, 3, 2, 1 সারপ্রাইজ। বলে চোখ থেকে হাত ছড়ালো অন্তিম। সানাত চোখ খুলে তাকাতি অবাক। সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা দিঘির পারে। পূর্ণিমা চাঁদের আলোয় দিঘির জলের সৌন্দর্য আজ যেন 10 গুণ বেড়ে গেছে। কিনারে নৌকা নিয়ে মাঝি দাঁড়িয়ে আছে। পুরো নৌকাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কি কেমন লাগলো সারপ্রাইজটা? সানাত সামনের দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর। চলো নৌকায় গিয়ে উঠি। আজ তোমাকে নিয়ে পূর্ণিমা রাতে নৌকায় ঘুরবো আর জ্যোৎস্না বিলাস করবো। বলি সানাতের দিকে হাত বাড়িয়ে দিল। সানাত মিষ্টি আসলো। তারপর অন্তিমের বাড়িয়ে দেওয়া হাতটা নিঃসংকোচে আঁকড়ে ধরে নৌকায় উঠলো। অন্তিম মাঝির উদ্দেশ্যে বলে উঠলো, চাচা আপনি নৌকা বাইচে থাকুন। আচ্ছা বাবা। তয় এ কি প্রেমিকা নাকি বউ হয়? আমার বউ চাচা। মাশাল চেহারা খান খুব মায়াবী বাজান। অন্তিম হাসলো।
আর এদিকে সানাত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তিমের দিকে। তার কানে বারবার বাজছে অন্তিমে বলা সে একটা কথাই, আমার বউ। ইস, এই দুটো শব্দ এমন মাদকের মতো কেন মনে হচ্ছে, যেন ঘোর লেগে যাচ্ছে তার। আচ্ছা, সত্যি কি অন্তিম বলেছে এই কথা, নাকি তার কান ভুলভাল শুনেছে? সানাতের ভাবনার মাঝে খেয়াল হলো তার হাতটা অন্তিম মুঠোয় পুরে নিয়ে কি যেন করছে। সানাত সেদিকে নজর দিতে দেখলো অন্তিম খুব যত্ন সহকারে তার হাতে গাছটা পরিয়ে দিচ্ছে। সানাত সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্তিম বলে উঠলো, দেখি ওদিকে ঘুরো। কেন? ঘুরতে বলছি ঘুরো। সানাত ঘুরে বসলো। অন্তিম সানাতের পিঠের উপরে চেড়ে দেওয়া ক্যাশটাসি গুলোকে একপাশে সরিয়ে একটা কাঁচা ফুলের মালা গলায় পরিয়ে দিল। তারপর একটা গোলাপি রঙের জার বেড়া ফুল কানের পিছনে গুজে দিয়ে সানাতকে তার দিকে ঘুরে বলে উঠলো, শাড়ি পরা এক চোখ মাটিতে তুমি ফুলগুলো গেছে নেই, তবুও জন্ম নেব আমি। লজ্জায় সানাত মাথা নুয়ে ফেলল। সবটা কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে তার কাছে, বিশ্বাসই হচ্ছে না এই এত সুন্দর মুহূর্তটা তার আর অন্তিমের শুধুমাত্র তাদের একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত, যা সানাত মুঠোয় পুরে নিতে চায়। অন্তিম বলে উঠলো, তোমাকে আজ খুব অদ্ভুত সুন্দর লাগছে সানাত। এই জ্যোৎস্না রাতে কোনো শ্যামবতী রমণী শাড়ি পরে, গায়ে কাঁচা ফুলের গয়না জড়িয়ে, চোখে কাজল দিয়ে নদীর মাঝে বসে জ্যোৎস্না বিলাস করছে। পূর্ণিমা চাঁদের আলো আজ ফিকে পড়ে গেছে শ্যামবর্ণের কাছে। সানাত চোখ তুলে তাকালো, তারপর হেসে বলল, কালোকে শ্যাম বলে চালিয়ে দিচ্ছেন? কালো কিন্তু কলঙ্কের রং। আর আমার সাথে পূর্ণিমা চাঁদের তুলনা দিচ্ছে? আমি যে অমাবস্যা, আমার কাছে কালো কলঙ্ক নয়, পবিত্রতার রং। আর বাকি রইল পূর্ণিমা আর অমাবস্যার কথা। বেশ, সবাই তো পূর্ণিমা চাঁদের পেছনে ঘুরে, আমি না হয় অমাবস্যার চাঁদকে চাইলাম, তাতে ক্ষতি কি? কিন্তু অমাবস্যাতে অন্ধকার। কে বলেছে? আমি তো অমাবস্যার মাঝে পবিত্র নূরের আলো খুঁজে পেয়েছি। সান্ত্বনা দিচ্ছেন। মন রাখতে এসব কথা সবাই বলে। অন্তিম সানাতের হাতের উপরে হাত রেখে ওই গভীর চোখে নিজের পক্ষ দৃষ্টি রেখে বলে উঠল, এই চাঁদ তারা এনে দেওয়ার কথা তো সবাই বলে, আর তার সবই মিথ্যে। তবে তুমি চাইলে আমি তোমাকে সম্মান আর অফুরন্ত ভালোবাসা দিতে পারি। সানাত জানে না এই দুটো লাইনের মাঝে ঠিক কি ছিল, তবে সে আবারও প্রখরভাবে প্রেমে পড়লো তার সামনে থাকা এই প্রেমিক পুরুষটির উপর। সানাত, হুঁ। অন্তিম বলে উঠল, পাটা দাও। সানাত চমকে উঠে বলে উঠল, কেন? অন্তিম আর কোনো অপেক্ষা না করে নিজেই পায়ে হাত দিল। মুহূর্তে সানাত বলে উঠল, এ কি, পায়ে হাত দিচ্ছেন কেন? কেন পায়ে হাত দিতে কি মানা? নাকি সোনায় বাঁধানো পা তোমার? না মানে অস্বস্তি হয়? চুপচাপ অস্বস্তি চেপে বসে থাকো। বলে সে একটা পায়েল নিয়ে পরিয়ে দিল সানাতের পায়ে। সানাত তাকিয়ে আছে, তারপর অবাক হয়ে বলে উঠল, আপনি এটা পছন্দ হয়েছে? সানাত কিছুই বলল না, শুধু তার চোখ দুটো মুহূর্তে টইটুম্বুর হয়ে উঠল। তারপর নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ার আগে অন্তিম হাত পেতে তা ধরে ফেলল। তারপর বলে উঠল, তুমি এইটুকুতে কাঁদছো সানাত? এখনো যে আরো একটা জিনিস বাকি। আরো কি বাকি আছে? বলেই সানাতের কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, শুভ জন্মদিন শ্যামবতী। সানাত নিজেই নিজের জন্মদিন ভুলে বসেছিল বাবার মৃত্যুর শোকে। হঠাৎ কি হলো সানাত জানে না। মূর্তি ঝাঁপিয়ে পড়লো অন্তিমের বুকে, তারপর কেঁদে ফেললো। অন্তিম সানাতকে আলতো করে জড়িয়ে ধরে বলল, এ কি সানাত, এত কিছু করলাম যাতে তোমার মন ভালো হয়, আর তুমি কিনা আমার সব পরিশ্রমে পানি ঢেলে কাঁদছো। সানাত নাক টেনে বলল, আমি খুব খুশি হয়েছি। আপনি জানেন না, এই প্রথম কেউ এতটা যত্ন নিয়ে আমার জন্মদিনে কিছু করেছে। আমি সত্যি এতটা আশা রাখিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আমার জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্তের তালিকায় এই মুহূর্তটা আজীবন থাকবে। আর আমার জীবনের শ্রেষ্ঠ কিছু উপহারের মাঝে তুমি অন্যতম একটি উপহার হয়ে থাকবে, যা আমায় উপরওয়ালা নিজে দিয়েছে। আমি আজীবন কৃতজ্ঞ থাকবো ওনার কাছে। সানাত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর মনে মনে শুধু একটাই কামনা করলো, তার এই সুখের মাঝে যেন কোনো ভাঙন না আসে। সানাদার অন্তিম বাড়ি ফিরেছে 12টার পর। সানাত ফ্রেশ হয়ে নিজের বিছানায় বসে বসে ফোনে তাদের আজকের কিছু বিশেষ মুহূর্তের ছবিগুলো দেখছে। এই ছবিগুলো অন্তিমের কিছু বন্ধু তুলেছে পাশের নৌকা থেকে। এছাড়া আরো অনেক ছবি আছে। অন্তিম গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। সানাত ছবিগুলো জুম করে উল্টে পাল্টে দেখছে আর হাসছে। এই যেমন এখন সে যে ছবিটা দেখছে, তাতে সানাত লজ্জায় মাথা নিচু করে হাসে, আর অন্তিম কালে এক হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইস, এই ছবিটা যেন একটু বেশি সুন্দর হয়েছে। সানাত মুহূর্তে ভেবে ফেললো এই ছবিটা সে বাঁধিয়ে তাদের রুমের দেয়ালে টাঙ্গাবে। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আসলেই তো আজ তার মতো কালো মেয়েকে সত্যি হঠাৎ খুব সুন্দর লাগছে। সে নিজেই নিজের থেকে চোখ ফেরাতে পারছে না। হঠাৎ এই সৌন্দর্যের কারণ কি? তারপর আবার ভাবতে লাগলো, ইস, ওই কি তো বলাই হলো না আজকে সব ঘটনা। কাঁচাটা আজ এত আগে আগেই ঘুমিয়ে পড়লো, আর কেমন বেইমান তাকে মেসেজে উইশ করে ঘুমিয়ে গেল। কোনো ব্যাপার না, একবার শুধু কালকে সকালটা হোক, তারপর ওকে বসে সব বলবে।
সানাতের ভাবনার মাঝে অন্তিমের ফোন বেজে উঠল। সানাত ঘুরে তাকালো, তারপর অন্তিমের উদ্দেশ্যে জোরে বলল, অন্তিম আপনার ফোন বাজছে। উপাস থেকে সারা শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। ফোনটা কেটে গিয়ে দ্বিতীয়বারের মতো আবারও বেজে উঠল। সানাত আবার বলল, অন্তিম আপনার ফোন বাজছে। ওয়াশরুম থেকে অন্তিম বলে উঠল, একটু রিসিভ করো। আচ্ছা। সানাত ফোন হাতে নিতে দেখলো কোনো নাম নেই। সানাত রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? উপাস থেকে নীরব, কোনো কথা বলছেন। সানাত আবার বলল, হ্যালো, কে বলছেন? হ্যালো। উপাসের ব্যক্তিটি এবারও নীরব। সানাত ভ্রু কুঁচকে ফোনের স্ক্রিনে তাকালো। এর মধ্যে অন্তিমও বের হয়ে এসেছে। তারপর সানাতের উদ্দেশ্যে বলল, কি হয়েছে? কি ফোন করেছে? জানি না, কোনো কথা বলছে না। কই আমার কাছে দেও তো। বলেই ফোনটা হাতে নিয়ে বলল, হ্যালো, কে? উপাস থেকে কিছুক্ষণ নীরব থেকে তারপর বলে উঠল, অন্তিম। অন্তিম মুহূর্তে থমকে গেল। কণ্ঠটা খুব পরিচিত মনে হল, যেন এর আগেও সে শুনেছে। তারপর সে কিছু বলতে যাবে, এর আগে উপাসের ব্যক্তি কল কেটে দিল। এরপর অন্তিম চেষ্টা করলেও সুইচ অফ বলছে। সানাত জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কে ফোন করেছিল? জানি না, শুধু আমার নামটা ডাকলো একবার। আপনার নাম? আপনার পরিচিত কেউ? কি জানি, কণ্ঠটা কেমন খুব পরিচিত মনে হলো। সানাতের মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক অজানা ভয়ের শীতল স্রোত। কেন যেন মনটা বারবার অশনি সংকেত দিচ্ছে। কেন মনে হচ্ছে এই সুখ বোধহয় বেশি দিন সইবে না তার কপালে। কোনো এক তুফান এসে সব কেড়ে নিয়ে যাবে, আর সে আবারও একা একেবারে শূন্য হয়ে যাবে। অন্তিম হঠাৎ সানাতের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সানাত? তুমি এভাবে ঘামছো কেন? না কিছু না, এমনি। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।